এটা ওই রিসেট বাটনেরই একটা নতুন সংস্কার রিফাইন্ড আওয়ামী লীগ। এই রিফাইন্ড আওয়ামী লীগ, আমার প্রশ্ন হচ্ছে যারা রিফাইন্ড আওয়ামী লীগ চান, আমার প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগের কে? হু আর ইউ? আপনি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগের কোন পক্ষের কর্মী সমর্থক? আপনি জীবনে আওয়ামী লীগের জন্য, দেশের জন্য আপনার কোনো অবদান আছে? আওয়ামী লীগ কোন নীতিতে, কোন আদর্শে চলবে, কোন চেতনায় চলবে, কোন প্রেরণায় চলবে, সেটা আওয়ামী লীগের তৃণমূল নির্ধারণ করবে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তো আজকে যারা রিফাইন্ড আওয়ামী লীগ চায়, তাদের এই চক্রান্ত কোনোদিনই সফল হবে না। এজন্য হবে না, আমরা বঙ্গবন্ধু কন্যা, তিনি হচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত। তিনি তার 78 বছরের জীবনে 78 বছরের জীবনে তিনি এই দেশকে এবং রাজনীতিকে এবং আওয়ামী লীগকে তিনি 45 বছর দান করেছেন। এই 45 বছরে তার উপর 19 বার তাকে প্রাণনাশের হত্যা করা হয়েছে 21শে আগস্ট সহ। সেই 15ই আগস্টে তিনি তার পরিবারের 18 জনকে, পরিবারের সদস্য নিকটাত্মীয়দেরকে তিনি হারিয়েছেন। 21শে আগস্টে তিনি 24 জন নেতা কর্মীকে তাকে সহ হত্যা করার সেদিন তার পাশাপাশি থেকে আমাদের নেত্রী আইবি রহমান সহ 24 জনকে সেদিন জীবন দিতে হয়েছে। এই বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত আমরা কোনোভাবে, যেটাকে কেন্দ্র করে আমি বলবো যে তিনি হচ্ছেন আমাদের রানী মৌমাছি, তাকে কেন্দ্র করেই আজকে তৃণমূল আবর্তিত এবং তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটুকুই আমাদের সাহস। আমি বলতে চাই, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যেমনি ভাবে মালয়েশিয়ার মানুষ তাকে এখনো তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন, আমরা বলবো যে বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনার যে সাফল্য, এই সাফল্যকে আজকের বাংলাদেশে কিন্তু গত 19 মাসে পরীক্ষা হয়ে গেছে। আজকে সেই 5ই আগস্ট না হলে, ইউনূসের শাসন যদি আমরা না দেখতাম, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে বোঝানো যেত না যে ইউনূস, যারা একসময় মনে করতো যে যারা চাইতো যে সে 5 বছর ক্ষমতায় থাকুক, তাদের মুখে এখন চুনকালি পড়ে গেছে। এবং আজকে 2 মাসের মধ্যেও আমরা কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের যে অপরিপক্কতা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যে অযোগ্যতা এবং ব্যর্থতার কারণে সারা বাংলাদেশে আজকে যে হাহাকার তৈরি হচ্ছে, এটা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনার সেই যোগ্যতাকে, সেই অভিজ্ঞতাকে আমাদেরকে এনে আমরা এই বাংলাদেশকে ইনশাল্লাহ পুনর্বার আবার নতুন ভাবে বাংলাদেশটাকে আমাদের উন্নয়নশীল দেশে আমরা পরিচালনা করার যে ভিশন আমাদের আছে, ভিশন 20 ভিশন আমাদের আছে, সেই ভিশনটাকে যদি কাজে লাগাতে হয় এবং বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হয়, জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনতার সংগ্রামের মাধ্যমে আমাদের এগিয়ে আসতে হবে। টিটু ভাই সবার সেরা। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব এখনো সৃষ্টি হয়নি দেশ পরিচালনা করার জন্য। ধন্যবাদ। জয় টু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জি আসিফ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা ফরিন্দুদা, আপনার কাছ থেকে 1 মিনিট শুধু এটা শুনতে চাই, আমরা এই প্রসঙ্গে আর বেশিক্ষণ থাকবো না। এটা পরিষ্কার হয়ে গেছে কারা চক্রান্ত করছে। 1/11-এর সময় একবার এই আওয়ামী লীগকে রিফাইন করার চেষ্টা করা হয়েছে, এখনো আবার রিফাইন করার চেষ্টা চলছে। আপনি এটার বিষয়ে 1 মিনিট বলেন, তারপর আমরা আনু মোহাম্মদ, ডক্টর ইউনূস সাহেবের যে দেশ বিক্রির যে ষড়যন্ত্র সেই বিষয়ে আসবো। জি টিটু ভাই বিস্তারিত বলেছেন, এই বিষয়ে আর 1 মিনিট বলার সুযোগ নেই। তারপরে যেহেতু বলেছেন আমি 1 মিনিটই বলবো। সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ আর অর্গানিক আওয়ামী লীগ, যে সাবজেক্টটি আপনি নির্ধারণ করেছেন। অর্গানিক আওয়ামী লীগই প্রকৃত, রিফাইন্ড আওয়ামী লীগ যেটা হাইব্রিড আওয়ামী লীগ। আমি পূর্বেও বলেছি যে কি বলবো, এই হাইব্রিড আওয়ামী লীগ দ্বারা দলটা পরিচালিত হয়েছিল এবং শেখ হাসিনাকে ঘিরে শেখ হাসিনাকে একরকম বন্দী করে ফেলেছিল ওই রিফাইন্ড আওয়ামী লীগ আর যারা প্রত্যাশা করেছিল। যে কারণে আপনার 2024 সালের 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সেখানে ডিজিএফআই, এনএসআই এবং
আপনার সরকারি যে সমস্ত গোয়েন্দা সংস্থা, সরকারি আমলা দ্বারা তিনি এবং সেনাবাহিনীর দ্বারা যে চক্রান্তটি হয়েছিল, সেই চক্রান্তের রেজাল্টই হচ্ছে আপনার আমাদের 2024 সালের 5ই আগস্ট। এখন প্রশ্ন হলো যে এই যে 24শে আগস্ট যারা ষড়যন্ত্র করে যারা শেখ হাসিনাকে তাড়ালো, যদি না তাড়াতো না, তো টিটু ভাই কথাটা সুন্দর করে বলেছেন যে শেখ হাসিনার যদি আপনার এই সরকারের যদি অবসান না করতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে আসলে আওয়ামী লীগ সত্যিকার অর্থে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ দেশকে কতটা ভালোবাসে। আজকে জনতার যে একটা জোয়ার উঠেছে, সেটি হচ্ছে শেখ হাসিনাকে, এমনকি রাস্তাঘাটের যে কৃষক শ্রমিক, আমি 2 দিন গ্রামে বেরিয়ে আসলাম, গ্রামের সাধারণ মানুষের একই কথা, রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবারই একই কথা, যে এমন দিন আসতেছে সারা দেশের মানুষ আবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করবে এবং রাজপথ কাঁপাবে। কাজেই সেই দিন বোধহয় বেশি দূরে নয়। আমরা জানতাম শেখ হাসিনা হয়তোবা তার কথা আমাদের মনে করতে হবে, বাঙালি জাতি স্মরণ করতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে তাকে স্মরণ করতে হবে তা আমরা বুঝতে পারি না। এখন বর্তমান তো ধরেন আমাদের বর্তমান যে তারেক রহমানের সরকার চলছেন, চালাচ্ছেন, তিনি সরকার চালাচ্ছেন, তিনি সংসদে সেদিন ভাষণ দিয়েছেন, নতুন একটা তথ্য নিয়ে আবিষ্কার করেছেন যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে কতগুলো শিক্ষক আছেন সেটা তিনি সংসদে বলেছেন, কিন্তু প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে কতটি আসে তা কিন্তু উনি বলেন। উনি বলছেন যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা কত। তা আমি জানতে পারলাম না, বাংলাদেশের মানুষ একজন কৃষকও বলছে যে আসলে প্রাথমিক বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হইল। আমরা আজকে এই কথাটি নতুন, কাজে দেশ যে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, তাহলে প্রাথমিক বিশ্ববিদ্যালয় তার হচ্ছে বড় একটা উদাহরণ। একটা দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যখন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে, তখন সেই সংসদ কিসের সংসদ, আমি হাসবো না কাঁদবো, আবার সিট হই বাবর তাকে কানে কানে বলে দিচ্ছে যে স্যার প্রাথমিক বিশ্ববিদ্যালয় না, এটা প্রাথমিক বিদ্যালয় হবে। এই হচ্ছে আমাদের দেশের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ। তিনি সেই জন্য আপনার ওই সাধারুদ্দিন সব বলছে যে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে ভুলভাল বলে মানে এলোমেলো হয়ে যায়, যে জন্য ওনার জায়গায় আমাকে প্রক্সি দিতে হয়, আমাকে কথা বলতে হয় বেশি করে। ধন্যবাদ। ধন্যবাদ আবু তাহের। টিটু, আপনি আলোবক্স টিটু, আপনি একটু বলবেন, আপনি একটু 1 মিনিট বলবেন, শুধু 1 মিনিট, যে শেখ হাসিনার যে বিগত ইউনূস সরকার শেখ হাসিনাকে কোর্ট বানিয়ে যেভাবে ফাঁসি দিয়েছিল, সেই ফাঁসির বিষয়ে আলোচনা হচ্ছে এখন, নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ চিন্তা করছে, কোনটা? আমি দর্শকদের কমেন্টস পড়ে আমার কাছে তো ওই ফাঁসির কথা কি কারো মনে আছে? একটু 1 মিনিটই বলবেন। জি, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। টিটু ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করেন। জি জি জি, বঙ্গবন্ধু কন্যা এখন শোনা যেদিন ক্যাঙ্গারু কোর্টে ফাঁসি দেওয়া হয়েছে, সেদিন আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার গলায় ফাঁসির দড়ি দিবে, সেই রশি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তো আজকে এখানে আপনারা জানেন, বিগত 111-এও জননেত্রী শেখ হাসিনাকে স্লো পয়জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি তখনকার সময় রানিং মেয়র ছিলাম। এই 111-এর মধ্যে আমি কবিরহাটে মানববন্ধন এবং আমার নেত্রীর জন্য অনশন করেছিলাম জরুরি অবস্থার মধ্যে। আমরা জননেত্রী শেখ হাসিনা সেই ধরনের কর্মী। জননেত্রী শেখ হাসিনা যখন 15 ফেব্রুয়ারি একদলীয় নির্বাচন মোকাবেলা করার জন্য তিনি আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমগ্র দেশবাসীকে সেদিন গণ কারফিউর জন্য ডাক দিয়েছিলেন, এবং সেদিন আপনারা জানেন সারা পৃথিবীতে বাংলাদেশে কিভাবে একদলীয় নির্বাচনটা প্রতিহত হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের আসলে সত্যিকারের তাদের ঠিকানা হচ্ছে রাজপথ। তো এই রাজপথ থেকে আওয়ামী লীগ বিগত 16 বছরের ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের নেতা একটা শ্রেণীর নেতা কর্মী ক্ষমতায় অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে আমি অনেক সময় বলি যে এই নেতা কর্মীরা ওই ক্ষমতায় থাকার কারণে পোল্ট্রি ফার্মের মরক যেরকম খাঁচা থেকে ছেড়ে দিলে তারা দৌড়াতে পারে না, আমাদের একটা শ্রেণীর নেতা কর্মীর এরকম অবস্থা হয়ে থাকতে পারে। যার কারণে আমি এই কথাটা বলি যে আসলে ওই ক্ষমতার আওয়ামী লীগ আসলে তো ক্ষমতার জন্য নয়, এটা রাজপথের এবং অধিকারের লড়াইয়ের জন্য। ওই ক্ষমতার আরামায়েশের থেকে রাজনৈতিক অ্যান্টিবডিটা কিছুটা নষ্ট হয়েছে। তা আওয়ামী লীগটা আবার আওয়ামী লীগের সত্যিকার জায়গায়, এই অর্গানিক আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগ আবার তাদের সেই রাজপথের দখল অচিরেই আওয়ামী লীগ নেবে। সেটা 2 দিন পরে হোক আগে হোক, আমরা যতক্ষণে রাজনৈতিক অ্যান্টিবডি
আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় ফিরে পাবে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ আবারও পূর্ণ ছন্দে ফিরে আসবে। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের যে প্রাণ শক্তি, বঙ্গবন্ধুর আদর্শ এবং তার রেখে যাওয়া আমানত জননেত্রী শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে ঘিরে অতীতে যত চক্রান্ত হয়েছে আপনারা জানেন। 21শে আগস্টে সেই গ্রেনেড থেকে আমাদের এগুলো আমরা সব জানি, এগুলো আমরা সব জানি। এখন আমি যেটা বলছি যে ফাঁসির শব্দটাকে মানুষের মনে আছে নাকি শেখ হাসিনাকে গদিতে বসাতে চায়? এটা কিন্তু সময় ক্রমান্বয়ে আমরা আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর যেই কথাটা সবচেয়ে বেশি এসেছে যে আগেই ভালো ছিলাম, তো এই আগেই ভালো ছিলাম যে কথাটা আজকে দিনকে দিন মানুষের মুখে আসতেছে যে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে তাকে বাংলাদেশে এনে ক্ষমতা বুঝিয়ে দাও। তো আজকে যে অবস্থা দাঁড়াচ্ছে তেলের দাম প্রসঙ্গে আমাদের দর্শকবৃন্দ বলেছেন, সেই প্রসঙ্গে আমি একটু পরে আপনাকে আবার তথ্য দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সেদিকে আর যাবো না। এখন আমি এই প্রসঙ্গটা আমি মনে হয় এখানেই শর্ট করতে চাই, শেষের দিকে আবার আসবো। ফণীন্দ্র, আপনি একটু আমার কথা শুনেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটি উল্লেখ করতে আমি তো শুনতে পাচ্ছি না, আমার কি জন্য একজন একটা টেলিফোন আসছে, এই টেলিফোনটা আসার কারণে এখন আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এখন নাকি অকটেনের দাম নাকি 140 টাকা, পেট্রোল 135 টাকা। আমি এগুলো ধীরে ধীরে বেরোচ্ছে, এখন বাড়াবে। কিন্তু সরকার, মানুষের দুঃখ হলো সরকার এতদিন কেন বলে নাই তেলের সংকট আছে? সারা পৃথিবীতেই সংকট আছে, আমরা জানি। এই কথাটা স্বীকার করলে তো কোনো অসুবিধা ছিল না যে আমরা কৃচ্ছতা পালন করি, সেটা হতে পারতো। কিন্তু সরকার চেপে রেখে যে এখন বলছে নাকি তেলের দাম বাড়িয়েছে বা বাড়াবে। দরকার আশিক লিখন টিটু ভাই, লোক রাজপথ নেমেছে 17 এপ্রিলতে। জি জি, ধন্যবাদ। ইনশাল্লাহ শেখ হাসিনার ফাঁসি দিয়েছে, তাতে ফাঁসি হবে বাংলার মাটিতে আগে। জি, টিটু ভাই প্রসঙ্গের ভিতরে থাকেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয় থেকে তারেক রহমান হামিদ, জি ধন্যবাদ। তারেক রহমান বলেছে বিগত সরকার হামিদ টিকা, দুই সরকার হামিদ টিকা দেয়নি, এটা সত্যি নাকি? আচ্ছা, এটা একটা মিথ্যা কথা। এটা একটা মিথ্যা কথা। আমির হোসেন, আপনাকে আমি বলি, আপনি একটু জানেন শেখ হাসিনার টিকা দেওয়ার যে কর্মসূচি ছিল সেটি আপনারা জানেন যে সাফল্য পেয়েছে বাংলাদেশ টিকাদানে এবং জাতিসংঘ থেকে পুরস্কৃত হয়েছে। তো সেই দিকে আমরা যাবো না। বিগত সরকার, ডক্টর ইউনূস সরকার সকল ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আচ্ছা, এখন আমি টিটু ভাই, আপনার প্রথম আলো থেকে আমি ওই যে আমাদের প্রথম আলো বলছি না, মানে প্রথম আলো পত্রিকাও এগুলোর কোনো বিরোধিতা করে নাই। ইউনূস সাহেব আমাদের দেশ বিক্রির যে ষড়যন্ত্র করেছিলেন, কোন পত্র পত্রিকায় সেই সময় কোনো লেখালেখি করে নাই, কোন দাপুটের সাংবাদিক সেই কথা বলে নাই যে ইউনূস সাহেব শেষ করেছে দেশটাকে। প্রথম আলো, ওই ডেইলি স্টার, ওই সেই আরো যত পত্রিকা আছে, কেউ বলে নাই। রাষ্ট্রের বুলেট যে কলমের দিকে ধেয়ে আসে না, মনে করতে হবে সেই কলম বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, কাজে ইউনূস সরকারের সময় সব কলম বিক্রি হয়ে গেছে। 140 টাকা, 135 টাকা কেরোসিন, 130 টাকা। বা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সরকার এগুলো ভাই খবর নিয়ে দেখেন, ইউনূস আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, সেই চুক্তির ড্রাফট তৈরি করে দিচ্ছে আনু মোহাম্মদ। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আনু মোহাম্মদরা কোনো কথা বলে নাই, ফরহাদ বাজার কোনো কথা বলে নাই, আর কে যেন সলিমুল্লাহ খান কোনো কথা বলে নাই। এখন আনু মোহাম্মদ বলতেছে কি, আমি শুনেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মোহাম্মদ। আচ্ছা, এখন বিচার চান কেন? আচ্ছা, আমি কোট করে কিছু কথা বলি। এই চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারেনি অন্তর্বর্তী সরকার, বাংলাদেশকে দাসখতে ঢুকিয়ে দিয়েছে মাহা মির্জা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক। তিনি যখন আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তির বিষয় পড়লেন, 3 রাত ঘুমাতে পারেননি। জঘন্য অবস্থা। মাহবুব কামাল সাংবাদিক, উনি একটা লাইভ করবেন, এই কি কেন ঘুমাতে পারেন, উনিও বলছেন যে কি পড়লাম, এটা কি চুক্তি করেছে, গোলামীর চুক্তি। আমি পুরোটা পড়ি না। এই চুক্তি বহাল থাকলে দেশের সবাই ক্ষতিগ্রস্ত, দেশের সবাই ক্ষতিগ্রস্ত হবে, লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। সবচেয়ে বড় কথা, আমরা একটা চোখ, কান ও মাথা বন্ধ করা একটা জাতিতে পরিণত হব। চোখ কান বন্ধ করা, যারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আনু মোহাম্মদ, আমি কোট করে এগুলো বলছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে দাসখত লেখা আখ্যায়িত করেন অধ্যাপক আনু মোহাম্মদ। দাসখত লেখা, এখন এগুলো বলছে কেন বলছে? এখন ত্রুটিকে খাইয়ে ফেলাইছে। সমাবেশে তিনি বলেন, যখন ব্রিটিশরা যখন শাসন করতো, তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিত, ভারত উপমহাদেশ কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। তিনি বলছেন এখন আমেরিকা যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশকে সেটা মানতে হবে, এটাও বলছেন আনু মোহাম্মদ। ঠিক আছে, তো এই হচ্ছে ওনার বক্তব্যের সারমর্ম।
তো এই বিষয়ে চিফ সাহেব আপনার বক্তব্য একটু শুনতে চাই, দেশটাকে ইউনূস সাহেব কোথায় নিয়ে গেছেন। জি প্লিজ। আর একটা কথা বলি, এটা সত্য কিনা জানি না, আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, একটা ফটো কার্ডে দেখেছি, আমি আবারও বলছি সত্য কিনা জানি না, তিনি বলছেন হরমুজ প্রণালী নিয়ে সারা পৃথিবী যে সংকটে পড়েছে, বাংলাদেশের সাথে আমেরিকার সাথে বাংলাদেশ ডক্টর ইউনূস সাহেব নেতৃত্বে যে চুক্তি করেছে, হরমুজের চেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই চুক্তি। জি জি জি, আসলে ডক্টর ইউনূস সাহেব কোথায় নিয়ে গেছে বলতে, উনি আসলে উনার দেশে নিয়ে গেছে। উনার দেশ তো আসলে বাংলাদেশ নয়, উনি যাদের জন্য প্রতিনিধিত্ব করেছেন আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে উনার দেশ। তো উনার মধ্যে দেশপ্রেম আমরা কখনোই দেখিনি। উনি একজন সুদের ব্যবসায়ী, উনি সবসময় ওনার নিজস্ব লাভ এবং ব্যবসাটাই দেখেছেন। বাংলাদেশের সম্ভাব্য রাজস্ব ক্ষতি হচ্ছে 419 কোটি টাকা। বাংলাদেশ অন্য দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করলে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করতে পারবে। নন মার্কেট কান্ট্রি যেমন কিছু রাষ্ট্র এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা যাবে না। যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি, রড সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা যাবে না, যেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর যেটা ইফেক্ট করবে সরাসরি। 6,710টি পণ্যে বাংলাদেশের শুল্ক ছাড় দিয়েছে আমেরিকান পণ্য, বিপরীতে 1,638টা পণ্য। আমরা তাদের ছাড় দিলাম 6,000, তারা আমাদের ছাড় দিল 1,000। মোট $3.5 বিলিয়ন মার্কিন কৃষি পণ্য কিনতে হবে প্রতি বছর। $3.5 বিলিয়ন, এটা বাধ্যতামূলক তাদের কাছে, আমাদের প্রয়োজন না হলেও কিনতে হবে। এই হচ্ছে তাদের সাথে আমাদের 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, 15 বছরে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে। মার্কিন পণ্যের আমদানি বাধাগ্রস্ত করা যাবে না, বাংলাদেশে পুনরায় পরীক্ষা ছাড়াই বাজারজাত করতে হবে। দেখেন, সেখানে যদি কোনো পণ্য, আমাদের দেশে যে বিএসটিআই আছে, সে বিএসটিআই যে মান যাচাই, আমেরিকান পণ্যের কোনো মানও কিন্তু যাচাই করা যাবে না। তো এখানে আজকে আপনারা দেখেন, এই যে রাশিয়া থেকে তৈল কেনার যে অনুমতি চেয়েছিল আমাদের বর্তমান যেটা প্রধানমন্ত্রী, অনেকে পরাধীন মন্ত্রী বলেন, তো আমি এখনো সেই কথা বলতে চাই, অনেকে কিন্তু প্রধানমন্ত্রী শব্দটাকে অনেকটা পরাধীন মন্ত্রী হিসাবেও বলছেন। কারণ এজন্যই যারা একসময় ঢাকা না দিল্লি বলতো, গোলামি না আজাদি বলতো, সেই আজাদির পুতেরা এখন কই? আজকে রাশিয়া থেকে তৈল কেনার অনুমতি চেয়েছে আমেরিকা, বাংলাদেশকে মাত্র 60 দিনের অনুমতি দিয়েছে। তো ওই গোলামের পুতেরা এখন কিন্তু কোনো স্লোগান দিচ্ছে না। তো এটা তাদের কাছে এখন এটা আজাদি, আমেরিকার কাছ থেকে অনুমতি নিয়ে তেল কিনতে চাওয়াই হলো তাদের আজাদি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে তৈলের বিষয়, যেটা এই সরকার শুরু থেকে জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন, তারা মন্ত্রীরা আজকে মন্ত্রী বলেছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি নাকি মজুদ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ থাকে, তাহলে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি যেদিন মজুদ ঘোষণা দেওয়া হলো, সেদিন কেন আজকে পেট্রোল, ডিজেল এবং অকটেনের দাম বাড়িয়ে দেওয়া হলো? ইতিমধ্যে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে অকটেন 120 টাকা থেকে বেড়ে মূল্য নির্ধারণ করা হয়েছে 140 টাকা, মানে 20 টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। পেট্রোল 116 টাকা থেকে করা হয়েছে 135 টাকা, মানে 14 টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা করা হয়েছে, মানে 18 টাকা বৃদ্ধি করা হয়েছে। ডিজেল 100 টাকা থেকে 115 টাকা করা হয়েছে, মানে 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো যেই সরকার জ্বালানি মন্ত্রী বলে যে আজকে দেশে সর্বোচ্চ মজুদ নাকি দেশে আছে, তো সর্বোচ্চ মজুদ থাকলে একদিনে কেন 20 টাকা অকটেনের দাম বাড়ানো হলো, 14 টাকা কেন পেট্রোলের দাম বাড়ানো হলো, 18 টাকা কেন কেরোসিনের দাম বাড়ানো হলো, ডিজেলের দাম কেন 15 টাকা বাড়ানো হলো? ইতিমধ্যে তেলের অভাবে সারা বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে 10টি বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, খুলনা বিভাগে 6টি বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, মানে 16টা, প্রায় বড় ছোট মিলিয়ে 20টার মতো বিদ্যুৎ কেন্দ্র অলরেডি তৈরির অভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে, রাজধানীতে অর্ধেক যানবাহন কমে গেছে শুধুমাত্র তেলের অভাবে। গণপরিবহন যেমনি কমেছে, পাবলিক পরিবহন তেমনি কমে গেছে। এই ছাড়াও আপনি 30 ঘন্টা তৈলের জন্য পেট্রোল পাম্পে অপেক্ষা করে তেল পাইনি, এটা হচ্ছে আজকের নতুন বাংলাদেশ। অনেক ধন্যবাদ
জি, আসসালামু আলাইকুম টিটু ভাই। জি, ধন্যবাদ আপনাকে টিটু ভাই। জি, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই আওয়ামী লীগ। জি, ধন্যবাদ। 5ই আগস্ট 24 শেখ হাসিনা উৎখাত হলো। 6ই আগস্ট 24 আমেরিকার ষড়যন্ত্র, হ্যাঁ, জয়ের ফসল পাতেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ফণীন্দ্র, তো আপনার কাছে এবার আসি যে আপনি আমার কথাগুলো শুনেছেন কিনা, ইয়ের কথাগুলো হ্যাঁ, শুনেছি। তেলের দাম নাকি সংসদেই নাকি বাংলাদেশ তেলে ভাসছে, হচ্ছে সংসদ ভবনের আশেপাশে পানি আছে, তো ওইটাকে তেল মনে করছিল, যে সংসদ তেলে ভাসছে, বাংলাদেশ তেলে ভাসছে, সংসদ ভবন নাকি তেলে ভাসে। তো তেলে ভাসা সেই দেশে এখন তেলের দাম বাড়লো কেন? একটু প্লিজ ব্যাখ্যা করবেন সবকিছু মিলিয়ে। দেখেন, ব্যাখ্যা করার আগে এই মুহূর্তে আপনি যখন আমাকে প্রশ্নটি করলেন, এই মুহূর্তে আমার বাসার বিদ্যুৎ চলে গেল। এখন আপনি দেখছেন আমাকে অন্ধকার দেখা যাচ্ছে, আমার অন্ধকার দেখা যাচ্ছে, বিদ্যুৎ চলে গেল। এখন বিদ্যুৎ তো চলে যায় না, মাঝে মধ্যে আসে আর কি, যে পরিস্থিতি। আমি গ্রামে গিয়েছিলাম, সেখানেও আপনার 12 ঘন্টার মধ্যে আপনার 8 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। যে শহরে একটু থাকে, তারপরে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে। আমি ওই মোবাইলে ডাটা ভরেছি, তো তো সেই ডাটা দিয়ে হয়তো এখন চলছে। এখন আমার কথা হয়তো শোনা যাবে। প্রশ্ন হলো, যে কথাটি আপনি বললেন যে সংসদে বলা হয়েছে যে এই মুহূর্তে তেল প্রচুর পরিমাণে মজুত রয়েছে, এটা সব হলো মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য। আমাদের বর্তমান সরকার, যে দেশের প্রধানমন্ত্রী বলে যে প্রাথমিক বিশ্ববিদ্যালয় দেশে গঠিত হয়েছে, সেখানে আপনাকে সেই দেশের সংসদে কি আলোচনা হলো না হলো, এটা তো জনগণ এটাকে কোনো ম্যাটারই করে, জনগণ এগুলো কাউন্টই করে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই দেশ থেকে, এই অবস্থা থেকে এই উত্তরণের রাস্তা কোনটা? এখন এই মুহূর্তে আমরা যেটা প্রত্যাশা করি এবং জনগণ যেটা প্রত্যাশা করে, যে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি দীর্ঘ 17 বছর শাসন কার্য চালিয়েছেন, তখন তিনি যে একটা ডাইনামিক লিডার ছিলেন, যে কোনো ক্রাইসিসে, অর্থাৎ আন্তর্জাতিক বলেন, দেশীয় বলেন, যে কোনো ধরনের ক্রাইসিসটা তিনি কিভাবে মোকাবেলা করেছেন, সেই অভিজ্ঞতাটা থেকেই মানুষ এখন বলা বলি শুরু করে দিয়েছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতার বসতে বসাতে হবে। এই আপনি বিশ্বাস করবেন কেন জানেন, কিছুদিন আগে আমাদের বদিউর রহমান একটা কথা বলেছেন, যে শেখ হাসিনা দেশের মহা ক্রাইসিসের মধ্যেও তিনি জনগণকে কখনো বুঝতে দেন নাই যে একটা ক্রাইসিস আছে দেশের মধ্যে। অর্থাৎ এত চমৎকার ভাবে তিনি সেটা ম্যানেজ করেছেন। অর্থাৎ সাবেক যে এনবিআর এর চেয়ারম্যান, তিনি আরেকটা কথা বলেছেন, যে আজকে যে আপনারা প্রতিহিংসার কথা বলছেন, শুরুটা করছে কে? উনি আঞ্চলিক ভাষা কথা বলেন, তো যে শুরুটা করছে কে? 2001 সালে যখন শেখ হাসিনা সরকার, যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, তখন রেহানার নামে, অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যার নামে একটি বাড়ি দেওয়া হয়েছিল। সেই বাড়িটি বিএনপি 4 দলীয় জোট সরকার, বিএনপি জামাত সরকার ক্ষমতা আসার পরে সেটাকে বাতিল করে দেয়, সে এটা বাতিল করে দেয়, সে বরাদ্দটা। ঠিক, হ্যাঁ, ঠিক, হ্যাঁ, ঠিক সে কি একই ভাবে আপনি খালেদা জিয়ার বাড়িতে তিনি শুরুটা করলো, উনি বললো যে শুরুটা প্রতিহিংসা রাজনীতিটা শুরু করলো কি? 2001 সালে ক্ষমতা আসার পর তারেক রহমানের নেতৃত্বে যে আরেকটি হাওয়া ভবন প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা দেশবাসী সকলেই জানে, যে একটা দেশের দ্বৈত শাসন ব্যবস্থা চলছিল, এবং সেই হাওয়া ভবনের নির্দেশে, হাওয়া ভবনের ষড়যন্ত্রে আপনাকে 10টা অস্ত্র ধরা পড়ছিল। আজকে যারা বলে যে আওয়ামী লীগের প্রতি ভারতের যে দুর্বলতার জায়গাটা কেন, এখানে কি বিএনপির কোনো দায় নেই? এক বক্তা বলেছেন যে বিএনপির দায় অবশ্যই আছে। সেদিন যদি 10টা অস্ত্র ধরা না পড়তো, 10টা অস্ত্র আনা হতো, তাহলে তো ভারত কিন্তু তখন আর আওয়ামী লীগের প্রতি দুর্বলতা থাকতো না। তারা তো 2001 সালে আপনার ভারতের নেপথ্যের সহযোগিতায় কিন্তু বিএনপি ও 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিল, এটাও কিন্তু সত্য, এবং সেটার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। যে সেদিন ভারত দেখেছে যে এদের ক্ষমতায় আমরা, আমাদের কি অবস্থাটা হয়, সেই থেকে তো তাদের প্রতি বিশ্বাস, আস্থা উঠে গেছে। এখন যে তারা বিশ্বাস করছে, আস্থা অর্জন করবে, কিভাবে করবে? এখন ভারতে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি সফর করে আসলেন, সেখানে অজিত দোভালের সঙ্গে মিটিং করলেন, কি আলোচনা হয়েছে না হয়েছে ভারতীয় সাংবাদিকরা একভাবে ব্যাখ্যা করছেন, বাংলাদেশের সাংবাদিক জনাব মাসুদ কামাল বলছেন, তিনি একভাবে ব্যাখ্যা করেছেন যে শেখ হাসিনার পক্ষে আর কোনোদিনই এই রাজনীতি হাল ধরা সম্ভব না, উনি এটা স্পেকুলেশন করছে, একটা টকশোতে বলছেন। যাই হোক, ওনারা অনেক প্রাজ্ঞজন সাংবাদিক,
উনি তো আপনাকে নানান কথা বলে, উনি খুব জনপ্রিয় একজন সাংবাদিক হয়েছিলেন, এই সব কথা বলছেন এখন। আপনি কি জানেন বাংলাদেশে এখন খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী পদে বসানো হয়েছে তা হচ্ছে আমেরিকান পারপাসটাকে সার্ভ করার জন্য, এবং খলিলুর রহমানের যে একটা ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী তার একটা প্রমাণ হয়ে গেছে। প্রমাণটা কিভাবে হয়েছে জানেন আপনি? সে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করেছে, যে চুক্তিতে আলাবের টিটু ভাই যে কথাগুলি বললেন, যে এই যে এখন আমাদের আনু মোহাম্মদ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যারা আমি এর আগে টকশোতে বাপ্পা বলেছিলাম, তারা এখন সুর চেঞ্জ করতেছে কেন জানেন? তারা এখন পিঠ বাঁচার জন্য চেঞ্জ করতেছে। অর্থাৎ এই জিনিসগুলো তারা ফোকাসে নিয়ে আসবেন। দেখেন আমরা কিন্তু শেষের দিক দিয়ে ওই সরকারের খুব সমালোচনা করেছি, আমরা কিন্তু যুদ্ধ তুলসী পাতা হয়ে গেছে। আমরা ওই সময় মানে বাঁচার জন্য করেছি, এখনো তারা পিঠ বাঁচানোর জন্যই ভবিষ্যৎ চিন্তা করে তারা এখন সুর পল্টি দিছে আর কি। এটা তো পল্টিবাদ, বুদ্ধিজীবীরা তো সবসময় পল্টিবাদ। এই সমস্ত বুদ্ধিবাদীদের জন্য আজকে দেশের এই দুরবস্থা, দেশের এই করুণ দুর্দশা চলছে। সেই জন্য আমি মনে করি যে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিশ্চয়ই একটি ট্রাকচার দাঁড় করে রেখেছেন, কিভাবে তিনি করবেন, কিভাবে অগ্রসর হবেন। অনেকে বক্তব্য রাখছেন যে ভারত নাকি শেখ হাসিনাকে আর জায়গা দিচ্ছে না, হয় কাতার অথবা রিফাইন্ড আওয়ামী লীগ। দুটি প্রশ্ন, এগুলো সবই বিভ্রান্তিকর প্রশ্ন, কিচ্ছু না, এগুলো নাথিং। এগুলো কেউ জানে শেখ হাসিনার সম্পর্কে ভারতীয় প্রশাসন কি চিন্তা করে রেখেছে? কেউ জানে না, আমি জানি না, আপনিও জানেন না। ভাষা কথা কিছু বলে মানুষকে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এই কথা ঠিক, আমি যেটা জানি সেটি হচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি শেখ হাসিনার নেতৃত্বেই আরেকটি যে আওয়ামী লীগ গঠিত হচ্ছে, সেটাই হবে প্রকৃত অর্থে ডিফাইন্ড আওয়ামী লীগ। আমি যেটা বলছি না, অর্গানিক আওয়ামী লীগ, ডিফাইন্ড আওয়ামী লীগ, এটা কোনো তফাৎ বলতে এইটুকু যে অর্গানিক আওয়ামী লীগই রিভাইন্ড শেখ হাসিনার নেতৃত্বে একটা শক্তিশালী আওয়ামী লীগ এই বাংলাদেশে টর্নেডোর মতো আপনাকে রাজপথ কাঁপাবে, সেদিন বেশি দূরে নয়। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। আমি দর্শকদের একটু মতামত নিই। আক্তার জামান, আমার মনে হয় টেক ব্যাক বাংলাদেশের মহত্ব কিছুটা অনুধাবন করতে পারছি। ব্যাক টু 2001 থেকে 2006। জি ধন্যবাদ। আশিক লিপন ইসমাইল ভাই, লাইভ আসার আগে বিদ্যুৎ নাই, আইপিএস দিয়ে দেখছি। আমি বিদ্যুতের কারণে গ্রাম থেকে 2 দিন আগে চলে এসেছি, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। জি ধন্যবাদ আশিক লিপন। অন্ধকারে থাকার অভ্যাস করুন, এই অভিজ্ঞতা কবরে লাগবে। হ্যাঁ, এই যে ফরিন্দা ঠিকই বলেছেন, উনিকে আল রাফি উনি বলছেন যে অন্ধকারে থাকা অভ্যাস করুন, কবরে কাজে লাগবে। জি, কবরে অন্ধকারে থাকতে হবে। জি মহারাজা তারেকেন্দ্র মন্ত্রী মশাই শিলংপুরি, জি ধন্যবাদ। মসুদ কামাল গুপ্ত জামাত, জি ধন্যবাদ। আজ বিএসএফ এর গুলিতে বিজেপি সদস্য গুরুতর আহত, জি ধন্যবাদ। মৃণাল ঢালি, জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ মহারাজা। হ্যাঁ ধন্যবাদ। যাবতীয় বিচার করে শেখ হাসিনা যদি, জি ধন্যবাদ। মাসুদ কামাল জানে শেখ হাসিনার ভারতের অবস্থান সম্পর্কে, জি ধন্যবাদ। আচ্ছা, আবু তাহের আলাবক্স তাহের টিটু, মানে আবু তাহের চলে আসে, মানে আলাবক্স তাহের টিটু নামের একটু পরিবর্তন আছে, যেন একটু ঝামেলা হয়। আপনি এখন বলবেন যে এই যে ফণীন্দ্র যে কথাগুলো বললো, শেষ কথাটা কি ছিল যেন দাদা, আমি ভুলে গেছি, ইংরেজিতে কি যেন বলছিলেন? মানে হ্যাঁ, পুনরায় আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বেই আবার পুনরায় আওয়ামী লীগ এই দেশে একটি মানে রাজপথে টর্নেডোর মতো ঝড় তুলবে আর কি। টর্নেডোর মতো ঝড় তুলবে, রাইট, এই কথাটাই। জি আলাবক্স তাহের টিটু, আপনার বক্তব্য শুনতে চাই। জি, আমি এখানে আমাকে একটা মজার কিছু ঘটনা কিন্তু আমাদের সংসদে ঘটছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু প্রেজেন্ট ফাস্ট ফিউচার নিয়ে একটা ভিডিও আপনি হয়তো দেখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিউচারে যাচ্ছেন, উনি আসলে সবসময় এই ধরনের কথা বলেন। এমনি ভাবে উনার একজন উপদেষ্টা উনি বলেছেন আওয়ামী লীগের কোনো প্রকল্পই বাস্তবসম্মত হয়নি। তো উনি পদ্মা সেতু সহ, মেট্রো রেল সহ, এলিভেটেড সহ যে সকল বিষয় এগুলো সম্পর্কে উনি বলেছেন এগুলো বাস্তবসম্মত হয়নি। আসলে এগুলা অবাস্তব। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা অবাস্তবকেই বাস্তব করেছেন, উনার এই কথা সত্য।
অবস্থা হ্যাঁ, যেটা অসম্ভব এবং অবাস্তবকেই সম্ভব করেছেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি যেটা বলছেন এগুলা বাস্তবসম্মত না। হ্যাঁ, অবাস্তবকেই তিনি বাস্তব করে আজকে বাংলাদেশটাকে সম্ভব করেছেন বলেই তিনি বঙ্গবন্ধু কন্যা। তো আমরা ওনার কাছে, ওনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই উপদেষ্টার মাধ্যমে আমরা বলতে চাই যে উনি মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিবেন কিভাবে বাস্তবসম্মত ভাবে আরেকটা পদ্মা সেতু করা যায়। হ্যাঁ, 300 ফিটের মতো এরকম আরেকটা রাস্তা কিভাবে বাস্তবসম্মত করা যায়, মেট্রোর আরেকটা বাস্তবসম্মত মেট্রো রেল কিভাবে করা যায়, কিভাবে বাস্তবসম্মত একটা এক্সপ্রেস তৈরি করা যায়, কিভাবে বাস্তবসম্মত ভাবে জনগণের মাথা পিছু আয় $900 থেকে $3000 উন্নীত করা যায়। আমরা এই বাস্তবসম্মত কিছু পদক্ষেপ আমরা যেটা দেখছি, এই যে আমার এক ভাই বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এখন জনগণ কিন্তু এটার উত্তরটা খুঁজে পেয়েছে। তারা বলতেছেন যে প্ল্যান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ, মানে বাংলাদেশকে কিভাবে অন্ধকারে এবং পেছনের দিকে নিয়ে যাওয়া, আমরা সেদিকেই কিন্তু এগুচ্ছি। তো আজকে আমি বলবো এই যে অবস্থা, দেশের এই অবস্থা, বর্তমান সরকারের 2 মাসে আমরা এখন পর্যন্ত তাদের কোনো ভালো কূটনীতিক সাফল্য আমরা দেখতে পাইনি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ, সেটা পাকিস্তানের জাহাজ ছাড় পেলেও বাংলাদেশের জাহাজ কিন্তু এখন পর্যন্ত ছাড় পায়নি। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ কিন্তু পররাষ্ট্র নীতিতে এখন স্বাধীন নয়। যে কথাটা তারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন আমরা দেখতেছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার আগে আমেরিকা। এখন আমরা যদি এখানে বসে সবার আগে আমেরিকা পররাষ্ট্রনীতি করি, তরমুজে তো আমার জাহাজকে তরমুজ বানিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে এই যে আজকে আমাদের অবস্থা, তাদের না কোনো কূটনৈতিক সাফল্য আছে না কোনো অর্থনৈতিক সাফল্য আছে। এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনি ওপেন হাউসে তিনি সাহায্য চেয়েছেন। আপনি বিদেশের কাছে সাহায্য চাইবেন, সেটা চাইবেন কূটনৈতিক চ্যানেলে। এইভাবে প্রকাশ্যত এই সাহায্য চাওয়া মানে আমরা কোন জায়গায় গেলাম? আমরা বাংলাদেশ কি অর্থনৈতিক ভাবে একটা ভিক্ষুকের, আমরা এই যে হাত পাতার যে সিস্টেম, যে নমুনা, আমি হাত খরচ চাইতে হইলেও তো সেটা ইজ্জত সম্মান আমি ইসমাইল ভাইয়ের কাছে চাইবো। এই শোয়ের যখন শেষ হবে তখন পার্সোনাল ফোন করে ইসমাইল ভাইয়ের কাছে চাইবো, এই শোয়ের মধ্যে তো চাইবো না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রকাশ্য একটা আলোচনার মধ্যে তিনি চেয়ে বসলেন। তো আমরা আসলে বুঝতেছি যে আমরা কোন দেশে কোন নেতৃত্বে এই যে অপরিপক্ক। এখানে স্পিকার গত 2 দিন আগে একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। তো তিনি আসলে, ওনারা আসলে গুলি মারে একদিকে, গিয়ে পড়ে ওনাদের গায়ের দিকে। আমাদের নোয়াখালীতে, আপনি তো যেহেতু নোয়াখালীর মানুষ, ওই যে পাখি মারার জন্য বন্দুক নয়, একটা গোলইন ছিল, রাবার দিয়ে বানিয়ে এভাবে হাত দিয়ে টানতো। তো আমাদের এলাকায় একটা লোক সে ভাবছে যে এটা এভাবে টান দেয়, তো উনি উল্টা দিক থেকে যখন টান দিচ্ছে এটা ওনার মুখে পড়ছে। আমাদের আসলে এমপি মন্ত্রীরা ওনারা এমন এমন কথা বলছেন যে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের ভোগান্তি বলছেন স্পিকার, কিন্তু আমরা আজকে মন্ত্রীদের অবস্থা, সরকারের অবস্থা কিন্তু একই ধরনের দেখছি। গুলি কিন্তু ওনাদের নিজেদের গায়ের দিকেই আসছে। জি 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 বলছেন। এই যে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তাকে। সালমা আরিফ নাকি যে হোক, ইসমাইল ভাই কারেন্ট নেই, বিকল্প কি আছে? বাড়ির পাশে খাল আছে, পানিতে ডুব দেওয়া ছাড়ার কোনো উপায় আছে কি? আয় হায়, যে এটা কি বলে, সব তেল মন্ত্রীর মুখে। আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কৃষকের ধানের মূল্য নিয়ে কথা বলেন। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কৃষকের তো ডিজেল নাই, ডিজেল আসতেছে ভারত থেকে, তবু মানুষ কিছুটা হয়তো স্বস্তি পাচ্ছে ডিজেল, কারণ ডিজেল না হলে তো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বিএনপি জামাত মিথ্যা কথা বলার জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যোগাযোগের অভূতপূর্ব উন্নয়নের কথা বলেন না কেন? জি ধন্যবাদ। হারিকেনও অর্ডার করেছি, ধন্যবাদ। হারিকেনটা কাজে লাগানো উচিত দাদা। এই যে ফোন ইন্দ্র এখন হাড়াহাড়াইতে হচ্ছে, হারিকেন নাই, মোমবাতি নেই, চেরাগ নাই, অকটেনের অভাবে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে একজন মারা গেছে। জি জি দাদা, যে হারিকেনের ব্যবস্থাটা দাদা, এটা মানে হারিকেন ব্যবহার করলে তো কোনো অসুবিধা নেই। এক সময় আমরা হারিকেন যখন বিদ্যুৎ হারিকেন দিয়ে চলছে না, যাই হোক আমরা সেদিকে যাবো না। অনেকে বলছে কৃষকদের কি ধরনের ক্ষতি হচ্ছে এই যে বিদ্যুৎ নাই, ডিজেল নাই, একটু কৃষকদের কথাটা একটু বলবেন একজন। দেখুন আমাদের স্বাধীনতার পরবর্তীতে আমাদের
মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রথমেই কিন্তু উনি কৃষকদের নিয়ে ভেবেছিলেন। উনি কিন্তু বলেছিলেন যে আমার কৃষক যদি বাঁচা যায়, আর কৃষকের যে উনি তার যে কি মন্ত্রী যেন ছিল, শেষ মন্ত্রী ছিল আপনার সেনগেবাজ সাহেব, তাকে তিনি বলেছিলেন যে আগে কি করে কৃষকের এই সেচ ব্যবস্থাটাকে আপনার আধুনিকীকরণ করা যায় সেটা চিন্তা করা। তো এই যে দেখেন বঙ্গবন্ধুর দূরদর্শিতা কোথায় ছিল, উনি জানতেন যে আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ, অর্থাৎ কৃষককে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। তো সবার আগে বাংলাদেশ বলতে তো আপনার সবার আগে কৃষক হতে হবে। এখন আমাদের এই বর্তমান যে বাস্তবতায় কৃষক যে কি পরিমাণ ভোগান্তির মধ্যে পড়েছে এবং কৃষক যে কি পরিমাণ দুরবস্থার মধ্যে পড়েছে সেটা গ্রামে যারা জানে, আপনারা তো দেশের বাইরে থাকেন, আমরা দেশে থাকি, আমরা কৃষকদের সঙ্গে উঠা বসা করি, কৃষক হয়তো আপনারা খবর পান, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমি যে গ্রামে গিয়েছিলাম, আপনি কৃষকদের যে কি করুণ অবস্থা, তারা চাষবাস করে এবং সেচ ব্যবস্থা করে বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহার করে যে উৎপাদন তারা করছে, কিন্তু সেই হিসাবে কিন্তু তারা উৎপাদিত মূল্যটাও তারা পাচ্ছে না। পেঁয়াজের চাষিরা সেই মূল্য পাচ্ছে না, ধান চাষিরা সেই মূল্য পাচ্ছে না, ধানের দাম কমে গেছে, অথচ আমরা বাজারে কিন্তু চাল অনেক বেশি দামে কিনে খাই। এটা কি এক ধরনের মধ্যস্বত্ব ভোগীরা যে আপনাদেরকে যে ইয়েটা করছে, ঠিক সেই জিনিসটাই আমরা এখন সেই কৃষকদের হাহাকার পড়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই কৃষকদের হাহাকার থেকে কৃষক কি এখন চিন্তা করছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পুনরায় আমরা আসতে না পারি তাহলে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। দেখেন কোন জায়গায় মানুষের চেতনার স্তরটা কোথায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ শেখ হাসিনার বিকল্প যে নেই, একটা কৃষকও সেটা আন্দাজ করেছে যে আমরা যদি শেখ হাসিনার কাছে এই দেশটা থাকতো তাহলে আমরা আজকে কৃষক ছিলাম, আমাদের কৃষকের এই দুরবস্থাটা হতো না, এই সারের দুরবস্থা হতো না, আমাদের এই গ্যাসের দুরবস্থা হতো না, আমাদের এই যে যে ডিজেলের যে দুরবস্থা এটা হতো না, সবকিছু আমাদের ঠিকঠাক মতো চলতো। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এবং বিদ্যুৎ মন্ত্রী, তারপরে আপনার ডিজেল মন্ত্রী যাকে বলি আমরা, তোমরা বলছেন যে ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আপনার পাম্পে গিয়ে দেখা যায় তেল নাই, ডিজেল নাই, এবং কৃষকের সেই যে যেটাকে বলে আপনার ড্রিপ মেশিন বন্ধ, তার ইরি প্রজেক্টে তাদের ক্ষতি হচ্ছে। এখন এই অবস্থার মধ্যে আপনার আর আমি আলা ভাই যেটা বলেছেন যে আমরা ঠিক অন্ধকার যুগে চলে যাচ্ছি, এই আরেকটা মাস পরে দেখেন না কি পরিস্থিতিটা দাঁড়ায়। এখন দেখেন মজার ব্যাপার কি, আমরা মামুরা নির্বাচন করে বিরোধী দল যাদেরকে পাঠানো হয়েছে তারা কিন্তু মাঝে মধ্যে সংসদে হুঙ্কার দিচ্ছে এবং তেলের জন্য এখন তারা যোগ করছে তেল, আর হচ্ছে তাদের ওই যে কি জানি সনদ না কি বলে জুলাই সনদ, অর্থাৎ জনগণের উচ্চারণ ভুল আছে আপনার, সনদ সনদ, হ্যাঁ সনদ, এটাকে বাস্তবায়নের জন্য তারা রাজপথে নেমেছে, অর্থাৎ 11 দল রাজপথে নেমেছে, আর সংগ্রাম যোগ করছে ডিজেলের দাবিতে। তার মানে জনগণকে বোঝাচ্ছে দেখো আমরা ডিজেলের জন্য আমরা এখন রাজপথে নেমে গেছি। তাদের যে একটা নাটক, এই প্রহসন জনগণ বুঝে গেছে যে এখন ওই যে আলামি বলেছে না যে জনগণকে যারা নাকি ঢাকা না দিল্লি বলতো, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, হ্যাঁ, যে এই যে কথাগুলি যারা স্লোগান দেশে, সেই স্লোগানটা কোথায় সেই হাসনাত আব্দুল্লাহ, কোথায় সাজ্জিদ আলম, তাদের এখন দেখা নাই। তারা তখন বলছে না যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এখন কিন্তু বলছে না। এখন কেন বলছে না? সার্জিস বলেছে এখন রাজনীতিতে শিষ্টাচার চায়, যে মত পার্থক্য থাকবে কিন্তু শিষ্টাচার যেন থাকে, এই কথা বলছে। হ্যাঁ, শিষ্টাচার চাই তো, ওরা কি শিষ্টাচারের মধ্য দিয়ে ওদের জন্ম হয়েছে, ওদের জন্মটাই তো শিষ্টাচারের বহির্ভূত জন্ম হয়েছে, সেই জন্য ওরা এখন শিষ্টাচার চায়। তাই আমার কথা হলো যে আমাদের যারা নাকি তথাকথিত বুদ্ধিজীবী যারা আছেন তারা এখন নীরব কেন? তারা দুই চারটা কথা এখন ফেসবুকে দিয়ে এবং দুই একটা বক্তব্য রেখে তারা এখন নিশ্চুপ রয়েছে। আর আওয়ামী লীগের আমলে যেগুলো হতো তারা রাজপথ দাবি তুলতো। কোথায় আসতো তো শুয়ে থাকতেন। হ্যাঁ, মতি রহমানের মতো লোক তিনি উপসম্পাদিত লিখে ফেলতেন যখন আওয়ামী লীগের অবস্থায় দুর্বল, তিনি এখন প্রথম আলোতে একটা বিশেষ লেখা লিখতেন। কোথায় তার বিশেষ লেখা? এখন তার কোনো বিশেষ লেখা নতুন, হ্যাঁ, আর এখন আবার আরো নতুন পাপি বেরিয়েছে যার সঙ্গে আমি একবার টকশো করেছিলাম, তার নাম হলো আবহানা রাজ্জাকি। দেখবেন কি সুন্দর যুক্তি অ্যাডভোকেট, সে আবার একটা গ্রুপ বাইট করছে। সেই আবহানা রাজ্জাকি হচ্ছে ওই
জামাতেরই একটা অংশ। অত্যন্ত চমৎকার করে কথা বলেন, সে আমার টকশো, তার সঙ্গে আমি 2টা প্রোগ্রামও করেছি। অত্যন্ত, তাকে বোঝার কোনো উপায় নাই যে আসলে কোনপন্থী। বেসিক্যালি হচ্ছে সে স্বাধীনতা বিরোধী অপশক্তির একটি অংশ হচ্ছে এই আফগান আর্মিকে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সাপের ইনজেকশন নাই বাংলাদেশে, বাংলাদেশ তো গতকাল সাপের ইনজেকশন, গতকাল সেই ইনজেকশন একজন নারী মারা গেছেন, উনি নিউজ নাই সঙ্গে ভাই। আচ্ছা, সাপের ওষুধ নাই নাকি? সাপের ইনজেকশন, সাপের ভ্যাকসিন নাই, ভ্যাকসিন নাই, সাপের ভ্যাকসিন নাই, অর্থাৎ সাপে কামড় দিলে যে ভ্যাকসিন, ভ্যাকসিনটা নাই, ভ্যাকসিন নাই। আমাদের ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগ, যেখানে ভাই যেখানে আছি সেখানে বিদ্যুৎ চলে গেছে, গরমে হাত পাখা ব্যবহার করছি, সবই তারেক জিয়ার অর্জন। জি অর্জন, ভালো অর্জন, সাধারণ কথোপকথন। জি ধন্যবাদ ধন্যবাদ। একজনে বলছেন যে আমাদের আপনাদের শুভেচ্ছা, 3জনকে শুভেচ্ছা। আরেকজন বলছেন নোয়াখালীর গর্ব টিটু ভাই যে সংসদে দেখতে চাই। আরেকজন বলছেন সেখানে কৃষক সার পাচ্ছে না। হ্যাঁ, এটা সত্য, সার পাচ্ছে না, তেল পাচ্ছে না। তেলটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি আমাদের কৃষি কাজের সাথে যারা সংযুক্ত, ফার্মার যারা ফার্ম করেন, যারা চাষবাস করেন, বিভিন্ন শাকসবজি ফলান, ধান উৎপাদন করেন, তাদের অবস্থাটা খারাপ যায়। এখন আলোবক টিটু, আপনি একটু আপনার শেষ বক্তব্য, সুন্দর সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি, রিফাইন্ড আওয়ামী লীগ ক্লোজিং এ যেন একটু থাকে। জি প্লিজ বলুন। যে আসলে দেশের যে অবস্থা এবং আগামী দিনে দেশটা যে কোথায় গিয়ে ঠেকবে, আসলে এর মধ্যে একটা জিনিস ছিল যেটা জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, করোনা পরিস্থিতি, এই সকল পরিস্থিতিতে ওনার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার যে দক্ষতা, এই ব্যাপারে জনগণ কিন্তু একটা সাহস হারাতো না। বা আমাদের সরকার মন্ত্রীগণ তারা কথা বলছেন একরকম, বাস্তবতা হচ্ছে আরেক রকম। ওনাদের কথার সাথে কাজের কোনো মিল না থাকার কারণে, তো রাষ্ট্র যখন এভাবে মিথ্যাচার করে জনগণের সাথে, তখন জনগণ কিন্তু রাষ্ট্রের পরিচালকদের উপর আস্থা হারিয়ে ফেলেন, এবং তারা যখন কোনো ক্রাইসিস মুহূর্তে যখন আশ্বস্ত করেন, জনগণ তখন আর আশ্বস্ত হতে পারেন। এই কারণে এবং অদক্ষতা গুলো প্রতিটা ক্ষেত্রে সংসদে তাদের ইমেচুরিটি, আপনার এই শোতে আমরা আসলে লার্নারের হাতে দেশ আমরা একটা আলোচনা করেছিলাম, আমরা সেখানে বলেছিলাম আসলে তারা কেমন শিক্ষানবিশ অবস্থায় আছেন। তো আসলে আমরা 2 মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু তাদের এই শিক্ষানবিশদের তাদের রাষ্ট্র চালানোর চালকের দক্ষতাটা আমরা কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বড় ক্ষেত পেটে চৌচির। তো যেখানে আপনারা জানেন কৃষকের যদি পানি না দিতে পারে, ক্ষেত যদি পেটে চৌচির হয়, সেখানে কিন্তু ফসল ফলাদি কিচ্ছু হবে না, এবং আগামী দিনে আমরা একটা খাদ্য সংকটের মধ্যেও কিন্তু আমরা পড়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন মন্ত্রী তিনি খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে উনি আগে বস্তাটা চেক করতেছেন যে এখানে শেখ হাসিনার নাম আছে কিনা। মানে ওনারা এখনো ওই যে খাদ্যের বস্তায় শেখ হাসিনার উপহার, এই আতঙ্কে এখনো ভুগছেন। মানে গোডাউনগুলোতে এখনো শেখ হাসিনার খাদ্য মজুত করা খাদ্যগুলো কিন্তু তারা এখনো বিতরণ করতে হচ্ছেন। আপনারা কিন্তু মিডিয়াতে দেখেছেন বহু জায়গায় শেখ হাসিনার উপহার এইটাকে কালো কালি দিয়ে বস্তা ঢেকে তারা দিচ্ছেন। তো আমাদের আজকে 19 মাস হয়ে গেল জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্র ক্ষমতায় নেই, আওয়ামী লীগ নেই, এখনো কিন্তু এই 19 মাস শেখ হাসিনা রেখে যাওয়া খাদ্য কিন্তু জনগণ কিন্তু এখনো পাচ্ছেন। যত চেষ্টাই করুক, বস্তাগুলো তো যেগুলো করা হয়ে প্যাকেট করা হয়েছে এগুলো বস্তাতে তারা পাচ্ছেন। দাদা ইয়ে করা যায় না একটু, এই বস্তাটা আরেকটা বস্তার ভিতরে ঢুকে দিতে হয়, মানে ওই নামটা রেখে যায়। সে বস্তা কিনে টাকা কোথায়? ওই বস্তা কিনতে টাকা লাগবে না? আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে শুধু যে তৈলের দাম বেড়েছে তা কিন্তু নয়, তৈলের দাম বৃদ্ধির পাশাপাশি কিন্তু এই যে ফার্নেস অয়েলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম কিন্তু প্রতি ইউনিট প্রতি, আজকে তেল যেরকম দেখতেছেন 15-20 টাকা বেড়েছে, সেখানেও দেখবেন বিদ্যুতেরও একটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কিন্তু হবে। মানুষ বিদ্যুৎ পাবে না, কিন্তু তাদেরকে চড়া মূল্য দিতে হবে বিদ্যুতের। আপনারা জানেন ইতিমধ্যে সরকারের একজন উপদেষ্টা জুনায়েদ সাকি তিনি বলছেন সরকার আয় দিয়ে পরিচালনা ব্যয় মেটে না, উন্নয়ন ব্যয় করবে কিভাবে? তো উন্নয়নও কিন্তু হবে না। তো আমরা আগামী দিনে কোনো ভালো লক্ষণ কিন্তু সরকারের পদক্ষেপগুলোর মধ্যে, পরিকল্পনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আমি পরিশেষে আমাদের যে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছি, রিফাইন্ড আওয়ামী লীগ ভার্সেস অর্গানিক আওয়ামী লীগ, তো আমরা মনে করি যে আওয়ামী লীগের শিকড়
এত গভীরে প্রথিত এই বৃহৎ বটবৃক্ষের শিকড় এত গভীরে, এই বটবৃক্ষের যদি কিছু ডালপালা নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে, এই বটবৃক্ষের শিকড় মূল থেকে আবার ইনশাল্লাহ সহস্র নতুন করে ইনশাল্লাহ জন্মাবে। আমরা যুগোপযোগী, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটালাইজেশনের যুগ থেকে উনি স্মার্ট বাংলাদেশের পথে তিনি এগিয়েছেন। তো আমরা যেখানে আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ডিজিটাইজ করেছে এবং স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করেছে, সেখানে আওয়ামী লীগ যুগ উপযোগী হবে না তা আমরা বিশ্বাস করি না। আমরা আওয়ামী লীগও যুগ উপযোগী হবে, তবে সেটা কারো আমাদের আওয়ামী লীগের কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে রিফাইন্ড আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ রূপান্তর হবে, ভেতর থেকে রূপান্তর হবে। সেটা কেমন? জাপানের বিখ্যাত গাড়ি মোটর অটোমোবাইলস কোম্পানি টয়োটার বয়স হলো 88 বছর। এই 88 বছরের পুরনো টয়োটা কোম্পানি সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে কিন্তু তাদের অটোমোবাইলস তারা চালাচ্ছে। তো যুগের সাথে তারাও কিন্তু পরিবর্তন হয়েছে। তারা তাদের গাড়ির যে স্মৃতি ছিল সে স্মৃতি বদলেছে, তাদের দর্শক, তাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তারা সেটাকে রূপান্তর করেছে, আধুনিক করেছে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগও এই ডিজিটালাইজেশনের যুগে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য আওয়ামী লীগের নেতারাও, আমরা চাই আওয়ামী লীগ হবে বঙ্গবন্ধুর আদর্শে, মহান মুক্তিযুদ্ধের আদর্শে। তাদের কমিটমেন্ট হবে জাতীয় চার নেতার মতো, আর দায়বদ্ধ থাকবে দল ও জনগণের কাছে। আওয়ামী লীগের একজন ইউনিয়ন নেতাকে দেখলেও যাতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান বাড়ে, আওয়ামী লীগ নেতাদেরকে আমরা সেই ধরনের মানুষ হিসেবে দেখতে চাই এবং জনগণের কাছে জনবান্ধব আওয়ামী নেতৃত্ব। একটা কথা হচ্ছে, মুরিদ দেখে কিন্তু পীর চেনা যায়। আমরা আওয়ামী লীগের কর্মী, সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীর আচার আচরণ, আদর্শ, বক্তব্য দেখে যাতে বঙ্গবন্ধুর আদর্শটা নির্ণয় করা যায়, আমরা সেই ধরনের আওয়ামী লীগের ডিজিটাল এবং যুগের স্বার্থে যুগ উপযোগী আওয়ামী লীগের নেতা কর্মী আমরা আগামী দিনে নেতৃত্ব দিবে জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দলাবক্স 32 যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আবেগ এবং অনুভূতির নাম। জি ধন্যবাদ দাদা, যত বড় লীগ বলেন ওরা এই পৃথিবীতে পালানোটাই ওদের একমাত্র আদর্শ। জি ধন্যবাদ। এই বাংলাদেশে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ। পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশ আইন ছাড়া চলছে, তার নাম বাংলাদেশ। জি ধন্যবাদ। তানভীর হায়দার বলছেন, ঈশ্বর ভাই, রিফাইন্ড আওয়ামী লীগ কি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারিতে পাওয়া যায়? ও আচ্ছা, খুব মজা করে বলছি ইস্টার্ন রিফাইনারিতে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, বাইরে অনেক বড় আমাদের মুখ ঢেকে যায়। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সম্মেলন করছেন, আপনাদের কাছে অনুরোধ, সরকার ক্ষমতায় থাকবে, সিলেট জেলায় কয়েকবার বন্যা হয়েছে, পরপর 3বার পেঁয়াজ, কাঁচা ঝাল এবং আলুর দামটা অতিরিক্ত বেড়েছে। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক বড় মুখ ঢেকে। ইসমাইল ভাই ধন্যবাদ। ইসমাইল ভাই নরসিংদী থেকে দেখছি। যে দেখুন, যে ধন্যবাদ। আমরা শেষের দিকে একেবারে সরকার এখন থেকে কেজি দরে তেল বিক্রি করবে, জনগণের হতাশ হওয়ার কিছু নেই। পেট্রোল 35 টাকা 135, অকটেন 140, কেরোসিন 115 টাকা কেজি। বাহ, খুবই ভালো। লিটার কেজি না লিটার, আমি কি করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা অকথ্য ভাষায় গালাগালি করেন তারা বেফাঁস কথাবার্তা বলেন না, এটা জেনে রাখবেন, এটা আওয়ামী লীগ। জি, আমরা বইয়ের ভাষায় কথা বলতে বলি সবাইকে। সুন্দর ভাষায় কথা বলার অসুবিধা নাই, সমালোচনা করলে অসুবিধা নেই, সুন্দর ভাষায় আমরা সেটা পড়বো। শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগ আমরা আছি। জি ধন্যবাদ। দেশের জন্য আওয়ামী লীগ দরকার। জি দাদা, আপনি 1 মিনিটে একটু কিছু যদি বলে দেন, একটা কনক্লুশন। আচ্ছা, 1 মিনিটে বলি। দেখেন, শেখ হাসিনা এই যে স্মার্ট বাংলাদেশের যে কর্মসূচিটা হাতে নিয়েছিলেন, তারপরে তো সেই স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে তো আর উনি ক্ষমতায় টিকতে পারেননি। ক্ষমতা থেকে ওনার শাসনের অবসান ঘটেছে। কিন্তু দেখেন, তারপরে কিন্তু আমরা শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করি, সরকার আলোচনা করে,
সংসদ আলোচনা হয়, সংসদে একটা ব্যান্ড পার্টি, যে পার্টিটাকে তার কার্যক্রম নিষিদ্ধ, অথচ সংসদ বলেন, বিএনপির নেতা বলেন, প্রত্যেকেই সেই আওয়ামী লীগের কথাই বলে। ওই যে দেখেন রিপন নামে একজন সে বিএনপির নেতা আছে, তিনি বলেছেন আওয়ামী লীগ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের বাড়ি ঘরে টয়লেট বানানো হবে, এরকম হুমকি, এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। প্রশ্ন কি আমার একটি ইয়ের কথা মনে পড়লো যে আওয়ামী লীগ পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইনের এক ছাত্র তাকে প্রশ্ন করছে, ছাত্রকে প্রশ্ন করছে, আগের বার ফেল করেছে, প্রশ্ন করছে তোমার এবার পরীক্ষা কেমন হয়েছে? কয় স্যার এবার পরীক্ষা খুব ভালো হয়েছে। কয় কিরকম ভালো হয়েছে? কয় স্যার গতবার তো ফেল করেছিলাম এবং সেই প্রশ্নগুলি আমি ভালো করে মুখস্থ করেছি এবং এই প্রশ্নগুলি আপনাকে রিপিট হয়েছে, অর্থাৎ ওই প্রশ্নগুলি এই পরীক্ষায় এবারও আসছে। অতএব স্যার এবার আমি এমন ভাবে পড়েছি যে সবগুলি প্রশ্ন উত্তর আমি মুখস্থ করে রেখেছি, ফলে ওইভাবে আমি লিখেছি, আশা করি যে এই আমার এবার আমি খুব ভালোভাবে পাস করবো। আইনস্টাইন তখন বলছে তুমি এবারও ফেল করবে। কয় কেন স্যার? কয় প্রশ্ন এখনো উত্তরটি বদলে যাবে। আইনস্টাইন বলছে তুমি যে প্রশ্ন গত বছরে যে প্রশ্নের পরীক্ষার উত্তর দেখে যে তুমি পরীক্ষা দিয়েছিলে, সেই প্রশ্নটি যদি একই থাকে কিন্তু উত্তরটি কিন্তু এক থাকবে না। দেখেন সময়ের, হ্যাঁ, সময়ের ব্যবধানে বিজ্ঞান এমন একটা জিনিস, সময়ের ব্যবধানে তার ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, তার বিজ্ঞান চেঞ্জ হয়ে যায় এবং তার সভ্যতাও চেঞ্জ হয়ে যায়। কারণ এখন যদি আপনি গ্রামের কোনো লোকের ছেলের যদি স্কুল কলেজের ছেলে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি বলো তো, আচ্ছা বলো তো যে কৃষি কাজ কি কি উপকরণ দিয়ে হয়, কৃষি উপকরণের নাম কি, আমাদের ছেলেরা কিন্তু গরু, লাঙ্গল, জোয়াল, ইটামুগর এগুলো কিন্তু বলবে না। ঠিক বলবে কি? বলবে কি যে ট্রাক্টর, কলের লাঙ্গল এগুলি বলবে। এখন প্রশ্ন হলো কি যে শেখ হাসিনা কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, তিনি কিন্তু চলমান বাস্তবতার সঙ্গে এখন বিজ্ঞান ভিত্তিক কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন, যে কারণে ওই আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনার মতো ডায়নামিক লিডার হয় নাকি। তিনি দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছিলেন। বাটপার ইউনূস, উনিও অবশ্য বাটপার বলেন নাই, ইউনূস এই দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে, তার অগ্রযাত্রাটাকে থামিয়ে দেওয়া হয়েছে। কেন থামিয়ে দিয়েছে? ওই ষড়যন্ত্রকারীরা।